বোনকে বাবা সবকিছুতেই এলাও। হ্যাঁ, আমার ক্ষেত্রে সবটাই এই ডিসক্রিমিনেশনটা ঘটেছে আমার জীবনে। তো তখন বাধা এসেছিল? খেলাতে বাধা আসেনি, কারণ আমি আসলে বাড়িতে তো খেলার একটা পরিবেশ ছিল, বাবাও ভালো খেলতেন। ওই মাঠে যখন খেলছি সে জায়গায় একদিন টেনে নিয়ে চলে গেল। আমি ভালো বল করতাম আর কি। কথায় কথায় সুরের এই আলাপন, কথায় কথায় সুরের এই আলাপন। নমস্কার। আড্ডা হচ্ছে বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। মানে ট্রেনে, বাসে, চায়ের দোকানে, অফিসে লাঞ্চ টাইমে আড্ডা কিন্তু বাঙালির সর্বক্ষণের সঙ্গী। আর আজকে এই যে আড্ডার আমরা একটা অনুষ্ঠান যে শুরু করেছি, এমএলএ প্রেজেন্টস কথায় কথায়, এই অনুষ্ঠানে যিনি এসেছেন তার সাথে আমি পার্সোনালি বহুবার আড্ডা দিয়েছি এবং সেই আড্ডাটার মানে যে যে জায়গায় দিয়েছি আর কি সেটাও খুব অদ্ভুত। এবং সেখানে হয়তো সেই অর্থে আড্ডা না চলারই কথা, কিন্তু তার মধ্যেও সময় বার করে প্রচুর আড্ডা দিয়েছি। পাশাপাশি তার বাড়িতে গিয়ে গান বাজনা আড্ডা এসব তো চলেইছে, কিন্তু আজকে অন এয়ার তার সাথে আড্ডা দেবো এটা ভেবে আমি খুব আনন্দে রয়েছি, খুব এক্সাইটেডও রয়েছি। আপনাদের সাথে আলাপ করাবো আজকে আমাদের অতিথি শ্রী অমিত কুমার চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি আমি একটু কনফিউজড, কারণ আমি অমিত দা বলেই ডাকি, আবার কখনো আপনি কখনো তুমি, এ দুটোর মাঝামাঝি চলে। তো আমি তুমিটাই চুজ করছি আজকে এই কনভারসেশনের জন্য। এবং আমারও এমএলএ প্রেজেন্স কথায় কথায় তারা প্রযোজনা করছেন, তাদের ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। তোমাকে ধন্যবাদ, আমি মানে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তুমি যেটা বললে সেটা প্রথম প্রশ্নটা তুমি বলেই দিলে, আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে। আসলে আমাদের যেটা তোমাকে মানে আমি আগেও বলেছি অনেকবার, দর্শকদের তোমাকে একবার বলি, আমাদের যে থিমটা আছে সেটা এরকমই আছে যে আমরা এমন কিছু মানুষকে ডাকবো যারা সে অর্থে ফেমাস নন, ঠিক আছে, কিন্তু তারাও জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন এবং স্ট্রাগল করে যথেষ্ট সাকসেসফুল। এবং দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমরা হয়তো প্রত্যেকে যারা সাকসেসফুল হন তারা প্রত্যেকে হয়তো ফেমাস হন না, কিন্তু প্রত্যেকটা সাকসেস থেকে বা প্রত্যেকটা ফেলিয়ার থেকে আমাদের জীবনে শেখার থাকে। তো সেই জন্যই তুমি সেরকমই একজন মানুষ এবং সেজন্যই তোমাকে এখানে ডাকা। আমি প্রথমেই তোমাকে জিজ্ঞেস করব, আমাদের যে সূত্রে আলাপ, তুমি একজন এক্স ব্যাংকার, আমি এক্সিস্টিং একজন ব্যাংকার, সেই সূত্রে অমিতদার সাথে আমার আলাপ। অমিতদা আমি যে অর্গানাইজেশনে আছি সেই অর্গানাইজেশন থেকে রিটায়ার করেছেন কোন সালে? 2017 দাদা রিটায়ার করেছেন। তো রিটায়ার্ড লাইফ কেমন কাটছে এটাকে বলো। ভীষণ ভালো। আচ্ছা। মানে আমার চাকুরি জীবনের আমি তো দারুণ কাটিয়েছি, কিন্তু আমার জীবনে প্রচুর ওঠানামা ছিল, অনেক আপস এন্ড ডাউনস। তো রিটায়ারমেন্টের পরে আমি যে লাইফটা কাটাচ্ছি, মানে এটা হচ্ছে আমার মনে হয় আমার জীবনের গোল্ডেন টাইম। মানে যেভাবে আমি সময়কে ব্যবহার করতে পারছি সেটা মানে আমি সাকসেসফুল কি ওইসব একদম নই, আমি ভীষণ স্যাটিসফাইড আমার নিজের জন্য আর কি। যে আমি যে জিনিসগুলোকে ভালোবাসতাম বা যা যা করতে চেয়েছি, হয়তো অনেক কিছু পারিনি, জীবনে কিছুই পারিনি, তবুও তার মধ্যে থেকে এই সময়টা বেশ ভালো কাটছে আমার। এই যে তুমি বললে যে এই যে রিটায়ার্ড লাইফটা খুব ভালো কাটছে এবং আমার জীবনে অনেক রকম আপস এন্ড ডাউনস ছিল, সেই গল্পকে শুনবো আমরা? অবশ্যই। মানে গল্প মানে তো কি বলবো, আমার ছোটবেলার থেকে যে আমি আর এখনকার আমি সম্পূর্ণ রিভার্স। মানে চাঁদের একটা দিক যদি খালি দেখতে পাওয়া যায় উজ্জ্বল, তার উল্টো দিকটা তো অন্ধকার। আমার জীবনেরও ওই সাইড দুটো সম্পূর্ণ রিভার্স। ছোটবেলাটা ছিলাম একদম জয়েন্ট ফ্যামিলি, খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, কিন্তু আমি একটা এমন পরিবারের সন্তান যে পরিবারের জন্য আমি ভীষণ গর্বিত। আচ্ছা। আমার বাবারা ছিলেন 4 ভাই, দাদু ঠাকুমা, আমার 2 পিসি, জয়েন্ট ফ্যামিলি। এবং এই জয়েন্ট ফ্যামিলিতে মানে যাকে বলে অ্যাফ্লুয়েন্ট না, মানে খুবই সবকিছু যে হাতের কাছে পাওয়া যেত, খুব মানে আমরা খুব আমাদের ভালো খাওয়া দাওয়া পয়সা করি ছিল, কিচ্ছু না। কিন্তু যেটা ছিল সেটা একটা শেকড় ছিল। আমার বাবা অসম্ভব ভালো নাটক করতেন। আমার জ্যাঠা একজন অত্যন্ত বিদগ্ধ মানুষ, রাজনীতির ক্ষেত্রে শুধু না, জ্যাঠা ছিলেন গণনাট্য সংঘের ওই অঞ্চলের একজন মানে ওয়ান অফ দি ফাউন্ডার মেম্বার আড়িয়াল দক্ষিণেশ্বর অঞ্চলের। আচ্ছা। আমার দাদুও নাটক করতেন। আমার ছোট বাবা অসম্ভব ভালো ফুটবল প্লেয়ার, তার সঙ্গে ক্রিকেটও খেলতেন ভালো। সেজো কাকা খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। মানে সব মিলিয়ে একটা এমন পারিবারিক জায়গায় আমি ছিলাম
আমি হয়তো আমাকে কেউ বুস্ট আপ করেনি, কিন্তু আমি ওখান থেকে অনেক কিছু আহরণ করেছি। যেমন ধরো, আমার জ্যাঠার কথাই বলি, তিনি ছিলেন একজন বামপন্থী মনস্ক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি কোন আচ্ছা। দল আমি এই প্রশ্নে যাচ্ছি না। খুব অত্যন্ত সৎ, সরল, নিপাট এক ভদ্রলোক, যার জন্য তিনি যখন গণনাট্য সংঘের মানে জিনিসটাকে নেতৃত্ব দিচ্ছেন, সেই সময় আমাদের বাড়িতে উৎপল দত্ত, শেখর চট্টোপাধ্যায়, পূর্বী মুখোপাধ্যায়, এদের আমি দেখিনি, কারণ এরা এসছেন আমার ঠিক জন্মের আগে। সেই সময় আচ্ছা। আমি দেখেছি অর্ঘ্য সেনকে আচ্ছা। আমাদের বাড়িতে মাদুর পেতে গান করছেন, জ্যাঠা নিয়ে এসছেন। জ্যাঠা ছিলেন দেবব্রত বিশ্বাস, জর্জ বিশ্বাসের ঘনিষ্ঠ বন্ধু, তার অফিসে আচ্ছা। রেগুলার আড্ডা মারতে যেতেন, এবং আমাদের পাড়ায় জ্যাঠা ফাংশনে তাকে নিয়ে এসেছিলেন গান গাওয়াতে। জ্যাঠার সূত্রে আমাদের বাড়িতে পদার্পণ ঘটেছিল স্বয়ং জ্যোতি বসু, প্রমোদ আচ্ছা। দাশগুপ্ত, এরম আরো আরো সব ব্যক্তিত্বের। এই মানুষটা আমাকে মানে আমার সঙ্গে একটা ছোটবেলাতে আমার মনে আছে জ্যাঠার পিঠে হাত দিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম, তখন উনি খেতে বসতেন, বাঁ পাটা শর্ট ছিল ওনার, একটা ঢেকি আচ্ছা। থেকে পড়ে গিয়ে ডিসেবল ছিলেন, কিন্তু এত নিরহংকার এবং ব্যাচেলার, সবটাই ডিভোটেড টু ফ্যামিলি, অত্যন্ত সাদামাটা জীবনযাপন, হ্যাঁ, আর মানুষকে ভালোবাসতেন অসম্ভব। এইগুলো না আমাদের মধ্যে ইনজেক্ট হয়েছিল, মানে এই ভ্যালুস গুলো এই ভ্যালুস গুলো। হ্যাঁ, একটা কারো কোনো মানে গুরুজনের সঙ্গে খারাপ কথা বলা, কোনো মানে মুখে কোনো অশ্লীল কথা বলা, আমি আমার ব্যাংকে যোগদানের আগে আমি কোনোদিন এগুলো করিনি, কিন্তু ব্যাংকে যোগদানের পর আমার এগুলো গ্রো করলো। তার আগে বাবার, জ্যাঠার তো ওই বললাম, সমস্ত পরিধিটার মধ্যে থেকেই আমি দেখলাম গণনাট্য সংঘের এতে আমি কিন্তু আমাকে কি কিন্তু বলেনি যে চল তোকে নিয়ে গিয়ে গান শুনবো, কিন্তু আমার ভীষণ গান ভালোবাসতাম। বাবাকে দেখেছি ছোটবেলায় নাটক করতে, বাবা নাটকে মানে তুখোর একজন মানে অভিনেতা ছিলেন এবং পরিচালক ছিলেন। বাবাদের সেই সময়, আমার তোমাকে ছোট্ট একটা ঘটনা বলি, এইগুলো গল্পচ্ছলে বলছি, 5-6 বছর বয়স, বাবা প্রায় প্রতি বছর বাবাদের যে সংগঠনটা ছিল শিল্পী সংঘ নাম, আরিয়ারও দক্ষিণেশ্বর শিল্পী সংঘ, দুরন্ত নাটক করা প্রয়োজন করতো, দুরন্ত। এই শিল্পী সংঘর নাটক হলেই বাবা দেখতাম বেরিয়ে যাচ্ছে, তখন ছোটবেলা আমায় নিয়ে যেত না, আর বাবা বাড়িতে ফিরতো মানে সবাই কাছ থেকে পুরস্কৃত হয়ে মালা ফালা নিয়ে। আচ্ছা। দেখতাম মায়ের মুখটা এইটুকু হয়ে গেছে, হ্যাঁ, মানে যেহেতু আমি তখনও জানতাম না হোয়াট ইজ হিরোইন, মানে অভিনেতা অভিনেত্রী কি, নায়িকা, এসব তো। যখন আরেকটু বড় হলাম তখন দেখছি বাবা নাটক করছে, বাবার স্ত্রী হিসেবে আরেকজন, আমার তাহলে কটা মা, ওইখানে একজন দেখছি, বাড়িতে এসে আরেকটা দেখছি, এবং এই যে কনফ্লিক্টটা মায়ের সঙ্গে, বুঝতে পারতাম যে রাগারাগি ও মান অভিমানে পালা চলছে, হ্যাঁ, নাটক এতেই। কিন্তু তার থেকে এই নাটকের প্রতি একটা আমারও এসে গেছিল। প্লাস যেটা দাদু দালানে বসে বসে কর্ণার্জুনের ব্ল্যাঙ্ক ভার্স বলে যাচ্ছে, আমার তো কিছুই মুখস্থ থাকে না, চুপচাপ বলে যাচ্ছি বসে বসে। দাদু শকুনির পাঠ করেছে, কর্ণার্জুনে খুব সম্ভবত দক্ষযজ্ঞের পাঠ করেছে, দাদুও ব্ল্যাঙ্ক ভার্স সমস্ত বলতেন, মানে নাটকের পুরো পরিমণ্ডল ছিল আমার বাড়িতে। আরো চাগার দিল যখন আমার তখন ক্লাস 5, বাবাদের রাহুমুক্ত বলে একটা প্রয়োজনা হয়েছিল, বীরু মুখোপাধ্যায়ের লেখা রাহুমুক্ত, সাড়া ফেলে দিয়েছিল ওই অঞ্চলে। বাবা ছিলেন ওই জম্বুদ্বীপের রাজা। এই নাটকটা 4টে জায়গায় খুব সম্ভবত কলসই হয়েছিল, মানে এত বিখ্যাত প্রযোজনা হয়েছিল এটা। এবং এই নাটকটায় কয়েকটা গান ছিল, আমি ছোটবেলা থেকে রেডিও শুনতে খুব ভালোবাসতাম, তোমার অনুরোধে আসর বলো, ছায়াছবির গান বলো, রবীন্দ্রসঙ্গীতের যে ছোট ছোট অনুষ্ঠান হতো 7:30 থেকে 7:45, আমি কোনো কিছু বাদ দিতাম না। আমায় গান কেউ শেখায়নি, গান শেখার প্রচন্ড ইচ্ছে ছিল, কিন্তু আমার কানে কিন্তু সুরটা, একটা কথা হচ্ছে বড়, যে গান শোনাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। বাবাদের নাটকে কয়েকটা গান ছিল নাটকে, মানে ভেতরটা একদম না, মানে দেখবেন যে কোনো গানের ক্ষেত্রে তোমার হৃদয় যেটা আঘাত না করে, রেজোনেন্স যদি তোমার মধ্যে না হয়, সেই গান তোমার হিট করে, তোমার মধ্যে ভালো লাগবে না, তোমাকে ভেতরে নিতে হবে। বাবাদের রাহুমুক্তয় একটা ঠাকুর মশাইয়ের চরিত্রে গান ছিল, কার গলা তুই ধরবি টিপে, যে জন ছড়িয়ে আছে লক্ষ্য গলায়, হ্যাঁ। আর একটা হতো, যে পাপি তার পাপের ঝাঁপি, ভারে কাঁপে বসুন্ধরা।
ওই যে অ্যাপিয়ারেন্স ঢুকছে না, আমি না চুপচাপ চেয়ে চেয়ে দেখতাম যে মানে আমার কাছে মনে হতো ওটা একটা মানুষটা অন্য কিছু জিনিস। আর লোকে যে এত অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাপ্রিসিয়েশনটাই তোমার মধ্যে একটা অন্যরকম একটা উজ্জীবিত করে দেবে তোমাকে। খুব ইচ্ছে হতো যে বাবা যদি একটা ওদের ঘেঁটুর দল হতো। ঘেঁটুর দল মানে বাচ্চা বাচ্চা ছেলে, সেখানে আবার আমার সঙ্গে পড়াশোনা করতো আমার প্রাইমারি স্কুলে, সেই সময় আমার বন্ধু বান্ধবীরা সেই সব ঘেঁটুর দলে থাকতো। আচ্ছা, তো তুমি কখনো সুযোগ পাওনি আমাকে সেখানে? কোনদিন বাবা, মানে বাবার এত বড় বড় চোখ, বিশাল গলা, বাজখাই, বাবার যা গলা, বাবা কোনদিন আমার কোলে করেনি ভাই, কোনদিন আদরও করেনি। এসব আচ্ছা, বলা না উচিত নয় আমার বলা, আমার কোনদিন কোলেও করেনি, আদরও করেনি। কিন্তু ওই যে বড় বড় চোখ, আর খালি পড়াশোনা করতে হবে, স্ট্যান্ড করতে হবে, 1 থেকে 3-এর মধ্যে থাকতে হবে, না হলেই হচ্ছে সারা বছর আমায় দেখতো না, পড়াশোনার কোনো হেল্প করতো না, খালি পরীক্ষার সময় প্রশ্নপত্র নিয়ে আসতে হবে ও আমাকে উত্তর দিতে হবে দেখে দেখে, ভুল হলেই এই চুলপিটা ধরে টেনে দেবে। বাবারে। এবং সেই যে কি অসম্মানের জিনিস হতো, যার ফলে আমি খুব কুকড়ে থাকতাম। আমার যখন রেজাল্ট বেরোতো 1st, 2nd, 3rd না হলে বাবা একদম দূর করে দেবো বাড়ি থেকে। সেটা কেন? হ্যাঁ, মানে উনি তো নিজে একটা এত এত এনরিচড একটা কালচারাল, এটা মানসিকতা সবার মধ্যে থাকে। আমি কিন্তু ওর থেকে শিক্ষা নিয়েছিলাম। তুমি ভবিষ্যতে কখনো ভবিষ্যতে আমার ছেলেদের ক্ষেত্রে আমি এটা কোনোদিনও করিনি। আমি কোনোদিনও ছেলেদের ক্ষেত্রে আমি ঠিকই করে নিয়েছিলাম, যেটা আমায় কষ্ট দেয় সেটা ছেলেদের ক্ষেত্রে আমি করতে দেবো না। আমি ছেলেরা পরীক্ষার পর কোনোদিনও আমি প্রশ্ন নিয়ে তাদের জিজ্ঞেস করি, পরীক্ষা হয়ে গেছে দেখে দাও প্রশ্ন, কালকের জন্য প্রস্তুত হও। আমি কোনোদিনও স্ট্যান্ড 1st, 2nd, 3rd-এর দিকে ছেলেদের পরে ব্যাপারটা। ওই যে বললাম হেতুর দল, আমার খুব ইচ্ছে করতো ওদের সঙ্গে নামতে। পরবর্তী ক্ষেত্রে আমার বোনকে নেওয়া হয়েছিল। আচ্ছা, আমার বোনকে কিন্তু বাবা, তাকে পড়াশোনা নিয়ে কিছু বলা হতো না, বোনকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল হ্যাঁ এই দলে। বোনকে বাবা সবকিছুতেই এলাও। হ্যাঁ, আমার ক্ষেত্রে সবটাই এই ডিসক্রিমিনেশনটা ঘটেছে আমার জীবনে। কখনো বাবাকে প্রশ্ন করার সুযোগ বা সাহস কোনোটাই হয়? এটা আজকাল আমার ছেলেরা বলে তুমি কেন প্রশ্ন করনি, আমরা এটা শিখিনি তখন। আমার জ্যাঠা আমার একটা ভুলের জন্য বছর 20-22 বছর বয়সে আমার এক পিস্তুত বোনের বিয়ের বউ ভাতে যাওয়ার ব্যাপারে আমি একটা কথা বলে ফেলেছিলাম, বাস আসতে দেরি করেছিল। জিটি রোড মানে বালিখাল ওপেন রাস্তায় সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরেছিল গালে, 22 বছর বয়সে। আমি কিন্তু কোনো কথা বলিনি। তোমার যখন 22 বছর বয়স ছিল? আমি ভুল করেছিলাম, কারণ আমার কথা বলা উচিত নেই। যেটা বলেছিলেন, আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি তুমি কথা বলবে কেন? আজকালকার দিনে ছেলেরা এটা কেউ পারবে মানতে? থাপ্পড় মারলে অবশ্যই। থাপ্পড় মারাটা হচ্ছে যেটা আমাকে যেটা মেরেছেন, যেটা ওই সময় মনে হয়েছিল যে ও ঠিক কাজ করছে না ভাইপো আমার, কারণ এটার একটা সম্মান ছিল, যেটা সেই বাস ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, তার একটা আলাদা মর্যাদা। তার ভাইপো, আমি আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছি, আমার ভুলটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, যার জন্য আমার ছোট কাকা সেই ঘটনার পর বলেছিল, আমার খুব প্রশংসা করেছিল যে আমি দেখলাম ও কিন্তু কোনো কথা বললো না, ওই অবস্থায় বউ ভাতে খেতে গেছি, কোনো ব্যাপার না। আমার ছেলেরা হলে হয়তো আজকালকার দিনে ওখান থেকে শটাং বাড়ি চলে আসতো। এটা বড় কথা নয়, তখনকার দিনে এই মূল্যবোধগুলো আমাদের ছিল। আমার দাদু, ঠাকুমা, জ্যাঠা, আমার 2 পিসি, আমার পিসিরা হচ্ছে আমার মায়ের থেকেও আপন। আমার পিসিরা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে বাবার কি ভালোবাসা পাইনি সেটা নিয়ে আমি, ওরা আমার পিসিরা আমার কাছে অন্য জিনিস ছিল। আমার 2 পিসি, মামুনি বলতাম আমি, আমার ছোট মামুনি, বড় মামুনি, আমার প্রিয় মানুষ তারা। তা এই থেকে আরম্ভ হলো। আমি কিন্তু ওই প্রাইমারিতে ওখানে সারদা স্কুল বলে সেখানে পড়াশোনা করতাম। আচ্ছা, সেখানে ছেলে মেয়ে একসঙ্গে, সুতরাং সেখানকার একটা সুন্দর পরিবেশ, অদ্ভুত সুন্দর পরিবেশ ছিল। এবং আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভীষণ সহানুভূতি, দিদিমণিরা খুব ভালোবাসতেন। হ্যাঁ, এরপরই পড়লাম গিয়ে কালাচাঁদ স্কুলে ক্লাস 5-এ। আচ্ছা, একদম মানে সমুদ্রে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আর আমি না একটু ওই সময় একটু অন্য ধরনের ছিলাম, একটু দুর্বল, ভীতু, একমাত্র ছেলে বাড়ির, তখন প্রথম সন্তান আমি। তার আগে অবশ্য আমার এক দিদি এসছেন, আমার বড় পিসির মেয়ে, আমার দিদিকে খুব ভালোবাসতাম আমি। দিদি প্রায় আসতো, দিদি এলে আমার মজা। আমার মানে দিদির সঙ্গে আমার একটা অন্য রিলেশন ছিল আর কি। জায়গায় তো যা হয় আর কি, আমি দেখেছি আমি যাদের যেভাবে চেয়েছি সবাই আমাকে সেভাবে চাইনি, বড় হয়ে সব অন্য ব্যাপার হয়ে গেছে যাকে। কিন্তু ওই সময় আমার দিকে এত বেশি নজর দেওয়া হতো যে আমার মধ্যে অনেক বিকাশ, অনেক কিছু ঘটেনি। আমি কবিতা লিখতাম ছোটবেলা থেকে। 1962 সাল
তখন আমার 6 বছর বয়স, 6 বছরও নয়, কারণ 1956 নভেম্বরে আমি জন্মগ্রহণ করেছি। চীন ভারত যুদ্ধের সময়, যেটা তখন ওই পার্টিগত ক্ষেত্রে, যেটা সিপিআইএম, যেটা সিপিআইএম করতেন বলে, যেটাকে চীনের দালাল বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আচ্ছা। বাড়িতে কান্নাকাটি প্রচন্ড, বাড়িতে পুলিশ এসে যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সব কান্নাকাটি। আমি এটা কবিতা লিখে বলেছিলাম। আমার এখনো সেই কবিতার 2টো লাইন মনে আছে, শুনবো একটু। জ্যাঠা গেলেন চলে আমাদের সবাইকে ফেলে। হ্যাঁ, এই 2টো লাইন মনে আছে ছোট্টবেলায়। কবিতা লেখার। এটা আমার মধ্যে থেকে অনেক, মানে ছোটবেলা থেকে ক্লাস 4-এ স্কুলে, সারদা স্কুলেই আর একটা আমাদের কবিতা লেখার এরকম প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমার কবিতা স্থান পেয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড না, ওই একটা দেয়াল পত্রিকা করে সেখানে আমি লিখেছি রথের মেলার উপরে। আচ্ছা। রথের মেলা বড় ভালো, মেঘ করেছে কালো কালো, গরিব দুঃখী যায় সে হাটে, সেখানে তার কিনে কেটে গল্প করে না, সে কিনে কেটে ফিরে এসে গল্পে বসে, গল্প হলো শেষ, রথের মেলা বেশ। হ্যাঁ, অত ছোটবেলায়? ছোটবেলায় ক্লাস 4-এ মনেও আছে? মনে আছে। ওখানে অনেকেই লিখে এনেছিল, যারা পরে দিদিমণিটা বলছিলেন তাদের বাড়ি থেকেও লিখে দিয়েছিল, সেই লেখা থেকে লিখে এনেছিল। আচ্ছা। সেই দিক থেকে আমি ওইখানটা আমার একটা নিজের হয়েছিল। 5, 6, 7, 8, তারপর তো আস্তে আস্তে ওই কালচারাল স্কুল, এবারে আস্তে আস্তে আমি খেলাধুলার লাইনে প্রবেশ করলাম, মানে বাড়ি থেকে একটু ছাড়ছে সেই জায়গায়, নাটকও দেখছি, গান শুনছি। গানে আমার আবার একটু, গানের প্রতি আমার সব ধরনের গানই ভালো লাগে, কিন্তু কিছু কিছু বিষয়ে গান আমার বড্ড বেশি ভালো লাগে। সেটা হচ্ছে যে আমার আধুনিক বাংলা গানে বড় হয়ে দেখেছি প্রত্যেক শিল্পী আমার নমস্য, কিন্তু পার্টিকুলার একজন দুজনকে খুব বেশি ভালো লাগে। যেমন হেমন্ত মুখোপাধ্যায় আমার মানে খুবই, মানে একদম যেখানে আমার মানে ঠিক টাচ করে জায়গাটা, হয় না এক একজনের থাকে। হ্যাঁ, মান্না দে, শ্যামল মিত্র, কাউকে আমি আমার প্রচুর পুরনো বাংলা গান মনে আছে, মানে কোনো গানকে ছাড়তাম না, গিলে খেতাম গান। একদম গানের কথাকার, সুরকার সব মনে আছে আমার, কিন্তু এখনো মনে আছে। কিন্তু পুরনো বাংলা গানের ব্যাপারটা আমার কাছে একটা অন্য নস্টালজিয়া। আর রবীন্দ্রসঙ্গীত তো মানে ঠিক আছে, ওই শুনতাম, সেটা আরেকটু বড় হয়ে শুনতাম, ছোটবেলা একদম না। ছোটবেলা মানে পার্টিকুলার একটা গানের কথা এখনো মনে আছে, পৃথিবীটা যেন এক মজার অঙ্ক, এই পৃথিবী, একে গুণ করো, ভাগ করো, বিয়োগ কিংবা যোগ, ফল হবে তার শূন্য, উত্তর হবে না অন্য, এই পৃথিবী। হেমন্ত মুখোপাধ্যায় এই গানটা আমার ওইটা খুব, ওই যে পৃথিবীটা যেন এক দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পা, এটা ওই তখন ভাবতাম কোনো মানুষের এরম গলা হতে পারে, মানে এটা কোনো মানুষের গলা, মানে গলাটা একটা অন্য একটা, মানে ভাবতাম না এটা রেডিওটাই কি আসছে রে ভাই, এটা কোনো গলা হতে পারে, এইটা হতো। তারপর তো আস্তে আস্তে সবাইয়ের গান সম্পর্কে, আমি কারুর গান বাদ দিই না, অখিল বন্ধু থেকে আরম্ভ করে মৃণাল চক্রবর্তী, শ্যামল মিত্র, সুদাম বন্দ্যোপাধ্যায়, অরুণ দত্ত, তুমি এগুলো জানি না, তুমি সবার নাম শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ, নির্মলা, জপমালা, আলপনা, সব কার কোনটা পার্টিকুলার ভালো গান সেগুলো আমার সব এগুলো মনে আছে। আসলে আমারও বাড়িতে না, মানে আমি দু ধরনের পরিবেশ পেয়েছি। আমার মা রবীন্দ্রসঙ্গীত গাওয়া বা এই রবীন্দ্রনাথের দিকটা ছিল, কিন্তু ছোটবেলায় যেটা হয় ওই বয়সে আমি রবীন্দ্রসঙ্গীত বুঝতে পারতাম না অতটা। আর পাশাপাশি বাবা এই ধরনের গান ভীষণ রকম শুনতেন। এবার মানে ফলস্বরূপ আমার আকর্ষণটা সবসময় এই দিকটাতেই বেশি ছিল, যে আমি মানে আধুনিক গান এখন সুরের একটা রিদমের একটাই থাকতো, সুরের একটা আলাদা বৈচিত্র্য থাকতো। তো আমি এমন অনেক মানুষের মানে গায়ক গায়িকার নাম শুনেছি বা গান শুনেছি যা হয়তো আমার জেনারেশনে অনেকে শোনেনি, সেটা কার্সি মাই ফাদার। তো সেই জিনিসটা তুমি বললে না যে নাম শুনেছো, সেইটা থেকে বললাম আর কি, যে এই জিনিসটা আমি শুনে আমার সঙ্গে বাংলা আধুনিক গানের যে পরিচয় আমার, সেটা পুরোটাই বাবার হাত ধরে। এবং টিল ডেটও আমার মানে বাবার সাথে যা কনভারসেশন হয় আর কি, যতটুকু সময় পাই, তার 90% গান নিয়েই চলে, মানে এখনো। তো ওইটাই মায়ের সাথেও তাই, কিন্তু মায়ের সাথে আরো অনেক ব্যাপারে কনভারসেশন হয়, কিন্তু বাবার সাথে ম্যাক্সিমাম কনভারসেশনটাই গান নিয়েই। আমার গান বাবা শুনেছে, ওই গানটা তো একটু গাইতে পারিস, বা এই গানটা শোন, আচ্ছা এই গানটা শুনেছিস, এই গান নিয়ে ম্যাক্সিমাম চলে। আমার ছেলের ক্ষেত্রে বড় ছেলের কিন্তু পুরনো বাংলা গানের ব্যাপারে ভীষণ ভালো দখল আছে। ছোট ছিল আবার মডার্ন গান, যেগুলো আমার আবার একটু আমার মানে মডার্ন গান সম্পর্কে আমার একটু আছে, আমার মনে হয় যেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই গানের ব্যাপারে আমাকে কেউ কোনো উৎসাহ দেয়নি। আমার খুব ইচ্ছে ছিল গিটার শিখবো,
কিন্তু কেউ ভাবেইনি আমার এই ট্যালেন্টের কথা। হুম। যা কিছু করেছি, কবিতা বলো, গান বলো, নাটক বলো, আমি নিজে করেছি। আচ্ছা, সেটা আমি উদ্বুদ্ধ হয়েছি ওদের দেখে। ব্যাংকে জয়েন করার পরে? ব্যাংকে জয়েন করা, আমার আমি খেলায় ডিস্ট্রিক্ট লেভেলে আমি ক্রিকেট খেলেছি। আচ্ছা, ঠিক আছে, তো তখন বাধা এসেছিল? খেলাতে বাধা আসেনি কারণ আমি আমার দক্ষিণেশ্বর আসলে বাড়িতে তো খেলার একটা পরিবেশ ছিল, বাবাও ভালো খেলতেন। ছোট কাকা দুর্ধর্ষ প্লেয়ার ছিলেন, খুব নাম করা প্লেয়ার ছিলেন, মানে নমস্য ফুটবলার ছিলেন আমাদের ওখানে। ছোট কাকা ক্রিকেটটাও ভালো খেলতেন, সেজ কাকা খেলাধুলোর হকি খেলতেন আর খেলাধুলোর ওই দেখভালগুলো করতেন, কর্মকর্তার মতো ছিলেন। সেজ কাকা নিয়ে গিয়ে আমি যখন লোকালি একটা ওই যে মাঠটা আমাদের সামনে, ব্যাংকের সামনে যে আমাদের মাঠটা, ওই মাঠে যখন খেলছি সেজ কাকা একদিন টেনে নিয়ে চলে গেল। আমি ভালো বল করতাম আর কি, নিয়ে গিয়ে দক্ষিণেশ্বর টিম আমায় বললো এখানে প্র্যাকটিস কর। প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে 1972 সাল হায়ার সেকেন্ডারি পরীক্ষার টেস্ট পরীক্ষা আসছে, না হয়ে গেছে বলে টেস্ট, এবং টেস্টে আমি খুব ভালো রেজাল্ট করিনি। আমাকে তখন ওই 1972 সালে আমি প্রথমে দক্ষিণেশ্বর ক্লাবে প্র্যাকটিস করেই চান্স পেয়েছি, তারপরে দুটো ম্যাচ খেলেছি, একটা কাঁচরাপাড়ার এগেনস্টে আর একটা কার এগেনস্টে ভুলে গেছি, নৈহাটির এগেনস্টে হয়তো। তারপরে বলেছি আমার দ্বারা সম্ভব না, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সেটা কি নিজে থেকে নাকি কারুর? না, আমি নিজে থেকে, কারণ আমি তো বুঝতে পারছি আমি অথই জলে পড়ে আছি। মানে পড়াশোনাটা কিছুই? পড়াশোনা মানে বলছে কিছুই আমার কন্ট্রোলে নেই, কারণ ফাঁকি দিয়েছি তো, 8, 9, 10 সব ফাঁকি দিয়েছি, আড্ডা মেরেছি, গল্প করেছি। তুমি কি নিয়ে ভর্তি হয়েছিলে? আমি কেমিস্ট্রি অনার্স। পার্ট 1 খুব ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু পার্ট 2 এ নিজের দোষে আমি নষ্ট করেছি। বাবাদের নাটক থেকে দেখা আস্তে আস্তে কিন্তু আমি এবারে নাটকে ঢুকেছি আমার অফিসে গিয়ে। আচ্ছা, প্রথমে কিন্তু নাটক ছোটবেলায় আমরা নিজেরা তক্তপোষ পেতে শাড়ি দিয়ে উইংস করে নাটক করেছি, তীরন্দাজ, মুকুট, ডাকঘর। যে অ্যাটমসফিয়ার সেটা আমার একদম ভালো লাগেনি। আমার ব্যাংকের অ্যাটমসফিয়ার সবসময় খুব আকর্ষণ করতো, হলে ব্যাংক হবো অথবা প্রফেসর লাইনে যাবো, কিন্তু পড়াশোনাটা যেহেতু গন্ডগোল হয়ে গেল, অধ্যাপনাটা হলো না। চোখের জল ফেলতাম তখন ওই জুট্টা নদীতে গিয়ে, ভোরবেলা 5টার সময় উঠে চলে যেত তো শিবপুরে। আমার অত ভোরে ওটা অভ্যেস নেই, পারতাম না নানানভাবে। সেই সময় আমি ওইখান থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম ব্যাংকিং পড়াশোনা করতে করতে। হঠাৎ করে আমার পিস্তুত জামাইবাবু, তার একটা ফ্যাক্টরি ছিল, আমি কৃতজ্ঞ তার কাছে। সেই জামাইবাবু আমাকে তার ফ্যাক্টরিতে তখন একটা সাময়িক চাকরি দিয়েছিলেন। ওইটা করতে করতে আমি পড়াশোনা করতাম। সেকেন্ড বিএসআরবি পরীক্ষা দিই, এবং সেখানেও কিন্তু আমি বলি একটা ওপরওয়ালার আশীর্বাদ আছে, মানে আমি নাহলে রুইন্ড হয়ে যেতাম। পাঠ্য পরীক্ষার যখন ওই রেজাল্ট হলো, অনেকেই শেষ হয়ে যায়, তার সঙ্গে কিরম টুইস্টটা হয়ে গেল আমার জীবনে। ব্যাংকিং আমি চান্স পেয়ে গেলাম বিএসআরবিতে। সেদিনকে প্রচন্ড বৃষ্টি, অনেক ছেলে মেয়ে যায়নি। দেখো লাক, কমন পেসি, ইন্ডিয়া ইউনিটি ইন ইটস ডাইভার্সিটি, ওই যেটা ওই পেসিটা আমি করে গেছি, ওইটা কমন। তার মানে কি কপাল পেয়ে গেলাম। তখন লেখা পরীক্ষা হতো? লেখা না, ওই তোমার এতে ওই সব রিজনিং, টেস্ট অফ রিজনিং সব হতো। তার মধ্যে ছোট ছোট একটু ডিটেলস মিলিয়ে মিশিয়ে। ইন্দিরা গান্ধী যেদিনকে মারা গেলেন, সেই দিনকে আমার ওখান থেকে রিলিজ ডেট। আমি হাঁটতে হাঁটতে এসেছিলাম ওখান থেকে বাড়িতে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে রেল লাইন ধরে, ডানকুনির কর্ড লাইনের রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে। এই গল্পটা আমি মায়ের কাছে শুনেছি, সেদিনকে তুমি একা না, বোধহয় প্রচুর সেদিনকে আমাকে ফেয়ারওয়েল দেবে এক হাঁড়ি জনায়ের মনোহরা দিয়ে, একটা পেন দিয়ে সেই ব্যাগের মধ্যে জনায়ের মনোহরা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি। আর এবার ব্যাংকে গিয়েই আমার সব রকমের কবিতা লেখা প্রচুর বেড়ে গেল। আমরা লেখা কিছু শুনবো? হ্যাঁ, বলবো। আমি আমার একটা খুব প্রিয় কবিতা তোমাকে শোনাই, যেটা হচ্ছে এই যে সত্যজিৎ রায়ের পরশ পাথর বলে একটা সিনেমা বেরিয়েছিল তুলসী চক্রবর্তী। এই পরশ পাথরের উপর আমি একটা কবিতা লিখেছিলাম। একটা পরশ পাথর খুঁজে ফিরি সত্যজিতের দেখানো পথে, তুলসী চক্রবর্তীর হাত ধরে। সেটা কোথায় যেন হারিয়েছিল সেই সোনার বায়োস্কোপে। সবটাই ছিল যেন সোনাময়। আমি আজও খুঁজি সেই পাথরটা, ছোঁয়াতে হবে জনে জনে। সোনা নয়, বানাতে হবে সোনার মানুষ, তবে সবার আগে ছোঁয়াতে হবে নিজেকে। মানে কত ছোট্টর মধ্যে এই ভাবনাগুলো কিভাবে আসতো? এটা কবে লেখা, মানে কোন কোন পরিস্থিতিতে লেখা? ব্যাংকে থাকতেই লেখা? শোনো, আমি সেই অর্থে খুব একটা যে রবীন্দ্র কবিতা পড়েছি বা নজরুল পড়েছি বা জীবনানন্দ, আমি অত কিছু বেশি পড়িনি। যা আমার সব আমার নিজের থেকেই আসে। যখন আসে লিখে ফেলি। হ্যাঁ, লিখে ফেলে
সেটা জানি না আমি তার মান কি ধরনের হয়। আমার নিজের স্যাটিসফ্যাকশনটাই বড় কথা, আমি কারোর কাছে বড় একদমই হতে তাই, চাই না, একদমই তাই। ব্যাস। এবং কিছু কিছু জিনিস মনে হয় নিজের জন্য একদম, এটা করাটাই। আমার সম্পূর্ণ নিজের জন্য করা। আচ্ছা, এবার তো এইভাবেই চলছিল যে ব্যাংকে তুমি কাজ করছিলে, পাশাপাশি তোমার কবিতাও চলছিল এবং হুম। নাটক টাটকও তো চলছিল হুম। বলছো। তার মধ্যে তো আপাতভাবে কোনো কিছু খারাপ দেখছি না। তাহলে এতখানি মানে রিটায়ার লাইফ এতখানি তোমার মানে না, তার মধ্যে স্বাধীনতার জায়গা কিভাবে আমি হলো? সব বলার মতো সময়ের এই মুহূর্তে হুম, হবে না। হুম, একটা ঘটনা হচ্ছে, অনেকগুলো ঘটনা আছে। এই যে দীর্ঘ যে এই চাকরি জীবন, তার মধ্যে 1999 সালে একটা খুব মানে ভীষণ বড় সংকটের মধ্যে পড়েছিলাম আমি। যেটা অত্যন্ত সৎ মানুষ ছিলেন তো। মানে আমরা খুব গর্ব করতাম যে আমাদের বাড়িতে আমরা আহ, এই শাসন ব্যবস্থাকালে, এই পলিটিক্যাল এতে আমরা কোনোদিন সামান্যতম কোনো সুযোগ নেবার কোনোদিন হুম, চেষ্টা হুম, করিনি। এটা আগেকার একটা হুম, হুম, মর্যাদাবোধ সবাইয়ের মধ্যে ছিল, এইটুকু সৎ সাহস এবং সেই রাজনীতিটাই তারা করতেন হুম, বর্তমানের তুলনায়। হুম, বর্তমানে তো যা দেখছি শুনছি আমি সেই নিয়ে কোনো কথা বলছি না। এই সময় জ্যাঠা ছিলেন ট্রেড ইউনিয়ন ফ্রন্টের লোক। ট্রেড ইউনিয়ন ওখানকার সমস্ত বড় বড় যে কারখানা ফ্যাক্টরিগুলো ছিল, তার ছিলেন উনি সিআইটির পক্ষে অ্যাডভাইসার। আচ্ছা, এরকম একটা ঘটনা, একটা চুক্তি নিয়ে জ্যাঠাকে ফাঁসি দেওয়া হয়েছিল। জ্যাঠা অত্যন্ত সরল সাধারণ লোক ছিলেন। জ্যাঠার নামে এমন একটা বদনাম দেওয়া হয়েছিল, আমাদের পুরো পরিবারটা ভেঙে পড়েছিল একদম সেই সময়। পরবর্তী ক্ষেত্রে আমরা আসল সত্যের মুখোমুখি হয়েছিলাম, বেরিয়ে মানে পুরো জানতে পেরে গেছিলাম সব ব্যাপারটা। হুম, হুম, আর সব থেকে মানে বড় যে এটা আমাকে মনে করেছিল যে আমরা একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জ্যাঠাকে যেদিনকে আমাদের বাড়িতে লালবাজার থেকে আইবির লোক এসেছিল। আচ্ছা, তারা এটা একটা মানে একটা কনস্পিরেসি, কারা কি করেছিল ওই প্রশ্নে আমি যাচ্ছি না, সব আমরা জানি। এই কনস্পিরেসিটা পুলিশ থেকে যারা এসেছিলেন তারা আমাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে কাঁধে হাত দিয়ে বলেছিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, হুম, হুম, পুরো ব্যাপারটা আমরা পরিষ্কার জেনে গেছি, বুঝে গেছি কি হয়েছে না হয়েছে, আচ্ছা, কেন হয়েছে। পরে যিনি যারা যেটাকে ফাঁসিয়েছিল, যে লোকটার মাধ্যমে, সেই লোকটা যেদিন এসে যেটার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে এসেছিল, সেদিনকে আমি আরো পরিষ্কার হয়ে গেলাম হুম, যে কি হয়েছিল। তৃতীয়, যেদিনকে শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য হুম, এই সময়, তিনি জ্যাঠার পিঠে হাত দিয়ে বলেছিলেন, লক্ষ্মী আমি দুঃখিত, যেহেতু এটাকে পুলিশে করানো হয়েছিল। আচ্ছা, সেইটা শোনার পর আমরা একদম, কিন্তু ঘটনাচক্রে একটাই দুঃখ হয়ে গেল যে জ্যাঠার জীবৎকালে, জ্যাঠা 1999 সালে ঘটনার পর আর মাত্র 7 বছর বেঁচেছিলেন। 7 বছর। 2006 সালে মানুষটা ওই নিজেকে মানে ওই জায়গা থেকে ওইরকম ভাবে মানে একটা অপমানিত হয়ে গিয়ে মানুষটা সুগার পেশেন্ট, কিডনি ছোট হয়ে যাচ্ছে। ওই সময়টা আমার গেছে যা, মানে আমার কাছে ভয়ানক। কোথাও গিয়ে কি মনে হয় না যে 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 ভুলগুলো হয়তো কোথাও গিয়ে বা হয়তো সঠিকভাবে তোমার বাবা যেগুলো তোমার সাথে করেননি, হুম। সেই জায়গাগুলো মনে ছিল বলে হয়তো সেই স্বাধীনতাটা বা সেই আহ, পথটা তুমি ঠিকঠাক প্রদর্শক হয়ে কাজ করেছো তুমি তোমার ছেলের জীবনে। আমার বাবা যা করেছে আমি ওদের সঙ্গে সেটা করিনি। হুম, আমার বাবা যেভাবে আমাকে নেগলেক্ট করা বলো বা যাই কিছু করো, হুম, হুম, ডিসক্রিমিনেশনের জায়গায় আমি কখনোই নেই। আমার দুই ছেলেই সমান। আমি নিজে খুব ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করি, সবসময় তো পারি না। হুম, স্বচ্ছতা না থাকলে আমার নিজের মধ্যে খুব কষ্ট হয়। আমি পারি না হয়তো সবসময় সব ব্যাপারে সবাই কাছে সব স্বচ্ছতা হওয়া যায় না, বোকা ওই জন্য। জীবনে প্রচুর ভুল করে ফেলেছি, হুম। প্রচুর ভুলের মাসুল দিতে হয়েছে অনেক আমাকে। কিন্তু আপনার সাথে আড্ডা যখনই দিতে থাকবো, মানে এটা আর শেষ হবে বলে মনে হয় না। কিন্তু আমাদের সময়টা তো আস্তে আস্তে কমে 100 আসছে। বার 100 বার। এবার র্যাপিড ফায়ার আমাদের একটা রাউন্ড আছে। হ্যাঁ। এপিসোডগুলো তো তুমি দেখেওছো হয়তো, আমাদের কিছু এপিসোড তুমি জানো। আর আচ্ছা, তাও একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে সেটা হচ্ছে আমি দুটো করে অপশন দেব। সে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে এবং চুজ করে এক্সপ্লেন করতে হবে যে কেন তুমি সেই অপশনটা চুজ করলে। ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। প্রথম প্রশ্ন, সুচিত্রা সেন না সাবিত্রী চ্যাটার্জি? সাবিত্রী চ্যাটার্জি। সাবিত্রী চ্যাটার্জি। এবার বলো কেন? সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি মানে আমি সুচিত্রা সেনেরও খুব ভক্ত, কারণ একটা সময় বাংলা সিনেমাকে একদম যে জনগণের এতে তুঙ্গে তুলে নিয়ে আসা, তার জন্য ওনার ক্রেডিট
অনেক অনেক মানে খুব বেশি। কিন্তু অভিনয় শৈলীর দিক থেকে দেখতে গেলে যদি সিনেমার পারপাসে বলা হয়, সাবির জিয়াজি আনপ্যারালেড। হ্যাঁ, আচ্ছা এইবার বলো, খেতে তো ভালোবাসো, হ্যাঁ। মিষ্টি হ্যাঁ। রাবড়ি না পায়েস? রাবড়ি। এখনো অবধি সব আমার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, পেলে না মারাদোনা? পেলে পেলে। আমি তো ভাবতেই পারছি না, এরকম আমার সাথে খুব কমই হয়েছে যে আমি মানে কারোর সাথে ইন্টারভিউ নিচ্ছি আর কি, র্যাপিড ফায়ার চলছে, আর র্যাপিড ফায়ারে মানে সব আমার সাথে মিলে মিলে যাচ্ছে। এটা হয় না, জেনারেলি হয় না, জেনারেলি ম্যাক্সিমাম মেলেই না, বাট এখনো পর্যন্ত তিনটেই মিলে গেছে। আচ্ছা এবার বলো, বাড়িতে বসে বই পড়া নাকি পাড়ায় আড্ডা? খুব কঠিন প্রশ্ন এটা। পাড়ায় আড্ডা। কেন বলো? এটা বলছি, বাড়িতে বসে বই পড়াটা ওটা একদম নিজস্ব আমার, তাই তো? এটা কিন্তু মনে করো যখন তোমার খুব টার্ময়েল চলছে মনের মধ্যে, যখন তোমার মনের মধ্যে কোনো অস্থিরতা রয়েছে, তখন বইয়ে তুমি মনোসংযোগ করতে পারবে না। তো তোমার মনকে একদম মানে হালকা করে দেবে। যদি 1 ঘন্টা আমি যেখানে আড্ডা মারি, সেখানে গিয়ে আড্ডা মেরে এলাম, আমার মন একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। Regularly এক আড্ডা কাপ চা, মারতে যাও? রেগুলার আড্ডা মারতে যাই। 1 কাপ চা খাবো, ওখানে আড্ডা মারবো। ওখানে যারা আমি যাদের সঙ্গে আড্ডা মারি তারা আমার থেকে সবাই বয়সে ছোট, তারা কেউই খুব একটা এস্টাবলিশড কিছু না, হ্যাঁ, মানে সোকল্ড এই সমাজে, কিন্তু তারা ভীষণ ভালো। তার সঙ্গে আমাদের সব রকম হয়, কিন্তু আমি খুব ফ্রি থাকি ওই জায়গাটা। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, বই পড়ার সময় আমার হচ্ছে ঠিক রাত্রিরে ঘুমোতে যাবার আগে, ওইটা আমার সব থেকে ভালো সময়। বই হচ্ছে আমার ঘুমের ট্যাবলেট। আচ্ছা একদম লাস্ট কোয়েশ্চেনে বলো। চলে এসেছি, সেটা হচ্ছে প্রফেশনাল লাইফে স্পার্ক নাকি রিটায়ার্ড লাইফে রিল্যাক্সেশন? রিটায়ার্ড লাইফের নিশ্চিন্ততা। শুধু এই বাড়ি বসে বই পড়া আর পাড়ায় আড্ডা মারা, এই দুটো, এই অপশনটা বাদ দিয়ে প্রত্যেকটা আমার সাথে মিলেছে। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার। আমি অবিদ্যার সাথে যে ঝগড়া করি, যে লেভেলে ঝগড়া করি, তারপরে এই এতগুলো মিলবে এটা আমার ধারণার বাইরে থ্যাংক ছিল। ইউ, থ্যাংক ইউ। আমাদের র্যাপিড ফায়ার আমরা শেষ করে ফেললাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমাদের অ্যাকনলেজমেন্ট, একটা সার্টিফিকেট সবার জন্যই থাকে, তোমার জন্য আছে অমিতদা। থ্যাংক ইউ এমএলএ প্রেজেন্স, কথায় কথায় তোমাদের। অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এখানে এলে এত সুন্দর তোমাকেও সুন্দর ধন্যবাদ। গল্প আমরা জানতে পারলাম। এখানে এসে কেমন লাগলো, মানে খুব কেমন ভালো। লাগলো আড্ডা দিয়ে? ভালো। খুব ভালো থেকো অমিতদা, এবং আরো হয়তো পরে কখনো আমরা আবার একসাথে এভাবে বসে আড্ডা দেবো, অনলাইন আড্ডা। খুব ভালো হয়। আর আপনাদেরও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং যেটা বলার, প্রত্যেকবারের মতো এতক্ষণ আপনারা সঙ্গে থেকেছেন, আমাদের অনুষ্ঠানটি শেষ অবধি দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। পাশাপাশি যদি কোনো কনস্ট্রাকটিভ সাজেশন থাকে বা অনুষ্ঠান নিয়ে কোনো রকম ফিডব্যাক থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে এমএলএ প্রেজেন্টস কথায় কথায় এই নামে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে হ্যান্ডেল রয়েছে, এগুলো একটু ফলো করবেন। এখানে আমরা ছোট ছোট ক্লিপস দেবো, খুব এন্টারটেইনিং কিছু ক্লিপস দেবো, এবং যেগুলো শুনলে কিন্তু আপনাদের সত্যি একটা রুচিশীল একটা এন্টারটেইনমেন্ট হবে এবং ভালো লাগা কাজ করবে, সেটুকু কথা দিতে পারি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, অতি অবশ্যই দাদার একটা গান দিয়ে আমরা গানে গানে শেষ করবো আজকের অনুষ্ঠান। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ও যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা, ও যে নাগাল ফেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। নমস্কার।